প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআর-এর সাথে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, known as MRH। আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য আলোর ভিতরে মানুষ, সম্পাদক মতিউর রহমানের নীরব শক্তি ও জীবনবোধ। লেগাসি উইথ এমআর-এর সাথে আমরা এমন সব আলোকিত মানুষদেরকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করি যাদের জীবনের অর্জন এবং তাদের এই অর্জনের নীরব যাত্রাগুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আমার আজকের শোতে এমন একজন বিশেষ ব্যক্তিত্ব এসেছেন যার রয়েছে পেশাগত দৃঢ়তা, তেমনি রয়েছে সমাজের প্রতি তার মানবিকতার উজ্জ্বল উদাহরণ। একই সাথে উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধতা এই টেক স্ট্যান্ডার্ড নিয়ে আমাদের কাছে সেট করেছেন। ছাত্রজীবনের আন্দোলন থেকে শুরু করে প্রজন্মের পাঠ এবং তাদের জীবনবোধ গঠনে তার নীরব ভূমিকা রেখেছে, অসামান্য ভূমিকা। আমাদের আজকের অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। মতিউর রহমানের জীবন একটি অবিরাম অনুসন্ধানের পথ। রাজনীতি, চিন্তা চেতনা এবং সাংবাদিকতার দীর্ঘযাত্রায় গড়ে তোলা এক স্বতন্ত্র পরিচয়। প্রথম আলোর প্রতিষ্ঠাতা সম্পাদক মতিউর রহমান কয়েক দশকের বেশি সময় ধরে লক্ষ লক্ষ পাঠকের আবেগের জায়গা ছুঁয়ে গেছেন। রেমন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব সততা, নিরবধ্যাবস এবং দায়িত্ববোধের এক অনর প্রতীক। আমাদের আজকের শোর বিশেষ অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। মতিউর রহমান, আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে ছোটবেলায় ফিরে যাই। শৈশবের খেলার মাঠ, ক্রিকেটার হওয়ার স্বপ্ন, সেই শৈশবের মানুষটা কি আপনার ভিতরে এখনো বিচরণ করে? আমার ভেতরে বা আমার মধ্যে সেই শৈশব, ছোটবেলা, তখন আমরা থাকতাম পুরনো ঢাকার বংশাল রোডে। বংশাল রোডের খুব কাছে ছিল দৈনিক সংবাদের অফিস। খুব ভুল না হলে 1953 সালের থেকে শুরু করে সকালবেলা ঘুম থেকে উঠে হেঁটে গিয়ে দেয়ালে সাঁটানো পত্রিকা পড়াটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এবং প্রথমে সেই শৈশবের দিনগুলিতে গিয়ে শেষ পৃষ্ঠার খেলার খবরটা আমি পড়তাম। আচ্ছা। প্রধানত তবে এটা আমার এখনো মনে পড়ে, 1953 সালে হিলারি নিউজিল্যান্ডে আর শেরপা তেনজিং এভারেস্ট বিজয়ের খবরটা সংবাদে 8 কলম হেডিং দিয়ে ছাপা হয়েছিল। আচ্ছা। সেটাও আমাকে খুব আকর্ষণ করেছিল। তার কয়েক বছর পরে ভুল না 1956 সালে তখন আমি সংবাদ পড়ি দেয়ালে সাঁটানো। আমাদের দেশের বাংলাদেশের একজন প্রধান সাধারণ প্রজন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করে একটা দুর্দান্ত ঘটনা, অ্যাচিভমেন্ট, সেই খবরটা সংবাদে বড় করে 8 কলমে ছাপা হয়েছিল। সেই স্মৃতি এখনো অমলিন। এর মাঝে এই ফুটবল খেলাটা পত্রিকা ছাপা হতো। আর আমি সেই 53 সাল থেকে আমি খেলার মাঠে ক্লাবের পেছনে, খেলোয়াড়দের পেছনে ঘোরাঘুরি করেছি। ওকে। আর বংশাল থেকে আমাদের স্কুল ছিল নবপুর গভর্নমেন্ট হাই স্কুল, কাপ্তান বাজার পেরিয়েই গুলিস্তান সিনেমা হলের পাশেই পল্টন ময়দান, তারপরে স্টেডিয়াম। হেঁটে স্কুল যেতাম, আবার ফিরে এসে আবার হেঁটেই পল্টন ময়দান, গুলিস্তান। একদিকে পত্রিকার অফিস, একদিকে খেলার মাঠ। তো এই দুইটা মিলেমিশে আমার এই শৈশব বা আমার ওই প্রাথমিক জীবনের ঘটনাগুলিটাই আমার মধ্যে এখনো আলোড়িত করে। বিউটিফুল। মাঝে মাঝে অতুল শুভ্রর সাথে তর্কে না প্রশ্নোত্তরে লিপ্ত হই। আমি জিজ্ঞেস করি, বব ম্যাথিয়াস 1948 সালে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন ডিকাথলনে। ঢাকা এসেছিলেন 1953-54 সালে ঢাকা স্টেডিয়ামে। তিনি এখানকার তরুণদের নিয়ে কিছু প্রশিক্ষণ দিয়েছিলেন। সেদিনও এখানে এক অপরাহ্নে উপস্থিত ছিলাম। আচ্ছা। ওকে যখন বলি তো সে এগুলো জবাব দিতে পারে না, আমি তোমার চেয়ে বেশি জানি। আপনি তো কালের সাক্ষী। এবং 54 সালে প্রথম, তখন ছিল কোয়াড্রাঙ্গুলার ফুটবল প্রতিযোগিতা, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। সেই খেলাও আমি দেখেছি। ভারত পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ আমার দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ। তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড টিম, ওয়েস্ট ইন্ডিজ টিম ঢাকার মাঠে খেলা দেখেছি। এই যে
খেলার জগতে ঘোরাফেরা। তো এটা আমার এই স্মৃতি। এখনো বলেন যে ওই খেলার জগতের মধ্যে অনেকটা সময় আমার কেটে যায়, চিন্তা ভাবনা, দেখা, খবর, সংবাদপত্র মিলে খোঁজ রাখি। আবার পাশাপাশি আমাদের পারিবারিক পরিবেশটা ছিল একটা রাজনীতিক, একটু বামধারা রাজনীতির প্রভাবিত। সে প্রসঙ্গে আমি আসবো। জি, আমার বাবার জ্ঞাতি ভাইরা জি, তারা মিলিতভাবে ওইরকম একটা পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি। তার ফলে নানা ধরনের বই, ম্যাগাজিন, পত্রিকা আমাদের পাশে আসতো, শুধু ঢাকার না, কলকাতা এবং আন্তর্জাতিক ছাত্র যুব সংগঠনের কতগুলি ম্যাগাজিন ছিল, এগুলো আমাদের পাশে আসতো এবং প্রত্যেকটা ছিল বামপন্থীদের দ্বারা পরিচালিত। তখন সেটি খুব প্রমিনেন্ট। তো সেই যে 50 দশক থেকে খেলার জগৎ, একদিকে এই পত্র পত্রিকা পাঠ সংগ্রহ দেখা, এর মধ্যে দিয়ে বড় হওয়া, এর মধ্যে দিয়ে বড় হওয়ার মধ্যে দিয়ে হারিয়ে গেল আমার স্কুল জীবনের পড়াশোনার জগৎ। ওকে, কিন্তু আপনি পড়াশোনা করে গেছেন। করে গেছি। আমি প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেছি। আমি ইন্টারমিডিয়েট সায়েন্সে পাশ করেছি ঢাকা কলেজ থেকে। ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্সে অনার্স করেছি, মাস্টার্সে স্ট্যাটিস্টিক্স করেছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে এগুলি পাশই করেছি, কিন্তু আমার কোনো পড়াশোনার, কিন্তু আপনি নাম্বার নিয়ে খেলেছেন। নাম্বার নিয়ে খেলেছি, খেলিনি এটা এখন আর আমি বলতে পারবো না। কিন্তু ওই যে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, তখন আর একটা জায়গায় আমি পৌঁছে গেলাম 1961 সালের শেষ মাসে। আমাদের পারিবারিক পরিবেশ বামপন্থী পরিবেশের মধ্য দিয়ে আনাগোনা ছিল নানা রাজনীতিবিদদের, গোপনে তারা থাকতেন তখন। তাদেরই একজনের সাথে আমার এক কাকার বাসায় পরিচয় দেখা। তার সূত্রে 1961 সালে, সে বছর আমি ম্যাট্রিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হই। কমিউনিস্ট পার্টির সাথে আমি যুক্ত হয়ে পড়ি। সেটি আপনার ওরিয়েন্টেশন। 1962 সালের 1 ফেব্রুয়ারিতে প্রথম আইয়ুব শাসন বিরোধী, সামরিক শাসন বিরোধী আন্দোলন সূত্রপাত। সেদিন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজির ছাত্র। আমি তখন ঢাকা কলেজের। আচ্ছা, ওই 62 ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেক দিনের আন্দোলনের সাথে আমার যুক্ততা ছিল। এই যুক্ততা চলেছে 1969 সালের গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায় পর্যন্ত। ক্লাস নাই, পড়াশোনা নাই, ছাত্র আন্দোলন, ক্লাস ছিল না, কিন্তু জীবন পাঠের ক্লাস তো ছিল। এবং ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কর্মকাণ্ড। পাশাপাশি 64 সাল থেকে আমি ছাত্র ইউনিয়নের প্রায় সকল সংকলনের 21শে ফেব্রুয়ারি খুব ভালো সংকলন আমরা করতাম। সেই সংকলনগুলো তৈরি করার পেছনে আমার একটা বড় ভূমিকা ছিল। এই সবগুলি সংকলন আমার কাছে রয়েছে। এটা মিলিয়ে আমি একটা বইও করেছি। আচ্ছা, ওই 60-এর দশকের ছাত্র আন্দোলনের স্মৃতি এবং ছাত্র ইউনিয়ন যে ভালো কাজ করেছে তখন, তার একটা প্রমাণ। তো আপনি দেখেন খেলার মাঠ, বাম রাজনীতি, ছাত্র আন্দোলন, ছাত্র বিশ্ববিদ্যালয়ের সকল কিছুতে যুক্ত হয়ে পড়া, এই যে সংকলন করা। আর ছাত্র ইউনিয়ন সংসদের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আচ্ছা, 65 থেকে 68 পর্যন্ত। তো এইগুলির মধ্যে দিয়ে বাংলাদেশে এখনো যারা সেরা কবি, সেরা লেখক, সেরা প্রবন্ধকার, আপনি নাম বলেন যে কোনো একজনের, শিল্পী যারা ছিলেন, তাদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে, অভ্যাস। এবং এটা তাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল। বলি যে কামরুল হাসান শিল্পী, বলি যে কবি শামসুর রহমান, আমরা বলতে পারি যে শিল্পী কাইম চৌধুরী, নিতুন কুন্ডু, আমিরুল ইসলাম, আরও একটু বলা যায় দেবদাস চক্রবর্তী, আমিরুল ইসলাম। আমার আবার স্কুলে 3 জন ড্রয়িং টিচার ছিলেন। সে সময় সেরা শিল্পীদের মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিলেন মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির, কাজী আব্দুল বাসেত। তো বলতে পারেন যে সে সময় সেরা খেলোয়াড়দের সাথে আমার যুক্ততা পরে স্লোলিও। আপনি যেটা বললেন যে আমি 58 সাল থেকে ভিক্টোরিয়া ক্লাবের সাথে যুক্ত হই এবং 1960 সালে আমি প্রথম বিভাগে ক্রিকেট খেলি ভিক্টোরিয়া ক্লাবের হয়ে। পরে 64 সালে আমি গিয়ে ভিক্টোরিয়া ক্লাবের ক্যাপ্টেন। 2 বছর ছিলাম। তাহলে আপনি খেলার মাঠ, ক্রিকেট, ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, সংস্কৃতি সংসদ, ছাত্র আন্দোলন, মিটিং মিছিল, সংকলন, কবি, সাহিত্য, শিল্পী, লেখকদের। আবার 64 সাল থেকে 67 সাল পর্যন্ত 21শে ফেব্রুয়ারি বা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির ছাত্র ইউনিয়ন, সংস্কৃতি সংসদ সবচেয়ে ভালো করতো। তারপরে আমার একটা ভালো ভূমিকা থাকতো সবসময়। আবার সেখানে সেই কবি, সাহিত্যিক, শিল্পীদের পাশাপাশি যারা
অভিনয় করেন এখন যারা সেরা অভিনয়, আবুল হায়াত, জি আতাউর রহমান, জি, ফেরদৌসী রহমান প্রবলি, তারা সবাই আমাদের সাথে কাজে ছিলেন। এবং আপনাকে বলি যে আমরা করলাম তাসের দেশ, প্রথম পরিচালনা করলেন মাসুদ আলী খান, ওকে, বিখ্যাত অভিনেতা। জি জি, তারপরে করলেন হাসান ইমাম আরেকবার। আমরা রক্তবেরি করলাম বিপুল সফলতার সঙ্গে। ওকে, রাজা হয়েছিলেন বিখ্যাত গোলাম মোস্তফা, পরিচালনা করেছেন হাসান ইমাম, ওকে, মঞ্চ তৈরি করেছিলেন ইমদাদ হোসেন, কাট করেছিলেন কাইম চৌধুরী। আমার গুজবাম্প এই হলো সময় আমাদের কাছে। তো আমি বলবো যে 60-এর দশক বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য বলবো যে একটা সেরা সময়, শ্রেষ্ঠ সময়। এবং সে সময় সৃষ্টি সবই সেরা, সেরা ব্যক্তি মানুষ। সেজন্যে এটা শুরু 50 দশকে, কিন্তু এর একটা বড় একটা কন্টিনিউশন, একটা জায়গা তৈরি হলো 60-এর দশকে, যেখান থেকে আমরা দেখি 69-70-এর পরে মহান মুক্তিযুদ্ধ। এটার একটা জায়গার সময়, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা যারা যুদ্ধ করেছেন তাদের মিলিয়ে আমাদের এই যাত্রা, এবং আমরা 71-এ 16 ডিসেম্বরে এই সংগ্রামে আমরা বিজয়ী হয়েছি। অনেকগুলো অমূল্য ইনসাইট এবং কন্টেন্ট পেলাম। তাহলে এই যে বামধারা রাজনীতি, 62 সালের ছাত্র আন্দোলন, আপনার কালচারাল অ্যাক্টিভিটিস, আপনার ইনভলভমেন্ট উইথ স্পোর্টস, দেয়াল পত্রিকা পড়া, গান শোনা, সিনেমা দেখা, কবি সাহিত্যিক চেনা, সব কিছু মিলে কি আপনি তাহলে একটা স্বশিক্ষিত মানুষ হয়ে উঠলেন? আমি প্রথম সিনেমা দেখি 1956 সালে 3 ভাই মিলে রোমান হলিডে। ওকে, এখনো আমার গ্রেগরি পেক, আরজু হাব্বান আমার প্রিয় অভিনেতা। ওকে, তারপরের সপ্তাহে দেখি সুচিত্রা উত্তরবী সিনেমা। এবং আমাদের সময় 1965 সাল, 64 সালে, 65 সালের যুদ্ধকাল পর্যন্ত লাহোর, করাচি, মুম্বাই, কলকাতা, হলিউড, ইটালিয়ান, ফ্রান্স, ব্রিটিশ, ওকে, আমরা দেখেছি। ফিল্ম বাফ। এবং তখন এখনকার তুলনায় তখনকার সেই পল্টন ময়দান, আশেপাশে এলাকা, গুলিস্তান এলাকা, স্টেডিয়াম পর্যন্ত আমার তো মনে হয় সেরা সময়, সেরা জায়গায়, সেরা স্মৃতি। তার ধারে কাছে এখন আমরা নাই। দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট। একটু যদি জানতে চাই, আপনি বললেন আপনি স্ট্যাটিস্টিক্সে পড়েছেন, অফকোর্স পড়েছেন, কিন্তু সংখ্যানে আপনি তো খেলেননি। কিন্তু আমি একটু উল্টোভাবে ভাবি, আমার ধারণা আপনি এখন সবচেয়ে বেশি সংখ্যানে এখন খেলেন, কারণ আপনি বাংলাদেশ তো বটেই, পৃথিবীর সবচেয়ে বড় বাংলা পত্রিকা আপনি সম্পাদনা করছেন মোর দ্যান 2 ডিকেডস। হয়তো ছাত্র জীবনে আপনি সংখ্যা নিয়ে খেলেননি, কিন্তু পেশাগত জীবনে আপনাকে সংখ্যা নিয়ে প্রতিনিয়ত খেলতে হচ্ছে, যদি আমি এভাবে দেখতে চাই। প্রথম আলোতে আসার আগে আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবন ছিল, বাট অ্যাজ এ লিডার আপনি যখন প্রথম আলোকে শুরু করতে চাইলেন, কেন একটা নতুন ব্র্যান্ড শুরু করতে চাইলেন? আমার সাংবাদিকতার শুরুটা যদি বলি, একটা পেছনে একটু সামান্য একটু, জি প্লিজ। আমি 62-63 সাল থেকেই পরে সংবাদ অফিসে আমি সরাসরি যাতায়াত করি। তখন সংবাদ অফিসের সম্পাদক ছিলেন জহুর হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এবং রণদাস গুপ্ত, সন্তোষ গুপ্ত, বজরুল রহমান, তারা ছিল তখন লেখক। আপনি বোঝেন তাদের সাথে আমার পরিচয় 62-63 সনে। আমি তখন মাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু যে কোনো সময় যেতে পারতাম, কথা বলতে পারতাম। এগুলোর মধ্যে দিয়ে শহীদুল্লাহ কায়সারের সাথে আমার যোগাযোগ সম্পর্ক হয়, যেটা তার মৃত্যু পর্যন্ত ছিল। জি। আর রণদাস গুপ্ত আমার এই জীবনের সকল শিক্ষার প্রধান গুরু, আমার আইডল একজন। তো এই সংবাদ অফিসের যাতায়াতটা আমার জন্য একটা বড় শিক্ষায়তন অবশ্যই। এবং সংবাদ অফিসে আমি কবি হওয়ার চেষ্টা করেছিলাম, কবিতা লিখেছিলাম, অনেক কবিতা সংবাদে ছাপা হয়েছে, এবং গদ্য ছাপা হয়েছে 1970 সালে। 70 সালে কবি হতে পারি নাই, ব্যর্থ কবি। কিন্তু ওই যে যোগাযোগ, ওই যে ছাপার কাজ, ওই যে সংকলনের কাজ, ওই যে বই পড়ার কাজ, ওই যে সংগঠন করার কাজ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এসবের মধ্যে দিয়ে গোপন কমন্স পার্টি তখন একটা পত্রিকা প্রকাশ অনুমতি পেয়ে গেল অন্য কারো নামে। আচ্ছা, 70 সালে। আচ্ছা, 70 সালে আমি হলাম ভারপ্রাপ্ত সম্পাদক, বজরুল রহমান হলো সম্পাদক। আমার সাংবাদিকতার জীবনে সরাসরি প্রত্যক্ষ অভিজ্ঞতা 1970 সালে জুন জুলাই মাস থেকে। শুরুতেই বিশাল দায়িত্ব, ভারপ্রাপ্ত সম্পাদক, শুরুতেই বিশাল দায়িত্ব। ওই একতা সম্পাদক আমি থাকলাম 1991 সালের মধ্যকাল পর্যন্ত। আচ্ছা। এবং হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের সময় এটা বন্ধ থাকলো, বাকশাল হওয়ার পর এটা বন্ধ হয়ে গেল, জিয়াউর রহমানের পরে ওই সময়টা আবার অনুমতি পেলাম, এর সাথে একবার বন্ধ করে দিলেন। কিন্তু 91 সাল পর্যন্ত আমি সাপ্তাহিক একতা সম্পাদক ছিল। আমি রাজনীতির কাজ করেছি, সংগঠনের কাজ করেছি, অন্যান্য কাজ করেছি, তবে
পত্রিকাটা কাজ আমি করে গেছি নিয়মিতভাবে। এটা কন্টিনিউয়াস। হ্যাঁ, আর এই রাজনীতির উত্থান পতনের মধ্যে দিয়ে আমি 88 সালে ঠিক করি যে আমি রাজনীতিটা ছেড়ে দিব। আচ্ছা। কারণ তখন আমার চোখের সামনে আমাদের স্বপ্নের আদর্শ ভিত্তিক যে রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এবং এটা আমি বুঝে গিয়েছিলাম সর্বশেষ আমি মস্কো যে 1988 সালে এটা টিকবে, এটা থাকবে না। নিজেকে আরেকটু প্রসারিত করা, আরেকটু সাংবাদিকতায় যুক্ত হওয়ার লক্ষ্য থেকে আমি তখন সংবাদে নিয়মিত কলাম লিখি। আমি আরো একাধিক দৈনিক সাপ্তাহিক কাগজে নানাভাবে। সেটা 87-88 সালের দিকের কথা কি? হ্যাঁ, সেটা 87-88 সাল। দৈনিক সংবাদে নিয়মিত কলাম লিখেছি। সংবাদে আমি সংবাদ, নিউজ, সাক্ষাৎকার লিখেছি। ঢাকা কুরিয়ারে রিপোর্ট করেছি, লিখেছি। মূলধারা একটা কাগজ ছিল, শামসুর রহমান সম্পাদনা করতেন, সেখানে আমি বড় বড় সাক্ষাৎকার নিতাম। আরও দু একটা কাগজেও তখন কাজ করতাম যে আমি কমিউনিস্ট পার্টির পত্রিকার সম্পাদক না, আমি আসলে একজন সাংবাদিক, এটা প্রমাণ করার জন্য এই কাজগুলো, অতিরিক্ত কাজগুলো আমি করেছি। ওই অবস্থাতে 1991 সালে আমি কমিউনিস্ট পার্টি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে কমিটিন থেকে আমার নিজের নাম প্রত্যাহার করে নিই। আচ্ছা। কিন্তু আমি কখনো কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করিনি, বা আমাকে কমিউনিস্ট পার্টি থেকে সরে যেতে বলেনি, কেউ পদত্যাগ করে চলে যেতে বলেনি। সেজন্য আমি বলি, বাই ফার্স্ট পার্টি দ্য লাস্ট পার্টি ইজ সিপিবি। এখন আমি 91 সালে এই কমিউনিস্ট আন্দোলন সাপ্তাহিক একতা থেকে দূরে সরে আসি। আচ্ছা। তখন কয়েকজন তরুণ বন্ধুর সহযোগিতায় ভোরের কাগজ করি, আমি প্রকাশক হই এবং সম্পাদক হই। তো ভোরের কাগজ করলাম 1991 সালে। সেটা তখন 1992 সালে ফেব্রুয়ারি মাসে। তখন তো বিএনপির সময়কাল, রাজনীতি অস্থিরতা ছিল নানা। এর মধ্যে কাগজ করে গেলাম। একসময় বিএনপি সরকার আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দিল সরকার। তারপরে আমাদের যিনি প্রকাশক ছিলেন তিনি আওয়ামী লীগ যোগ দেন, 96 সালে নির্বাচনে বিজয় হলেন, তিনি উপমন্ত্রী হয়ে গেলেন। আচ্ছা। তখন আমাদের যে স্বাধীন সাংবাদিকতার জায়গাটাতে সংকুচিত হয়ে গেল, একটু বাধা পড়তে শুরু করল। কম্প্রোমাইজ। রাত্রেবেলা কাগজ ঠিক করে দিয়ে এসে সকালে দেখে কাগজটা একটু অন্যরকম হয়ে গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি ছেড়ে দেব। তখন আমার বন্ধু মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়কাল থেকে তার সঙ্গে পরিচয়, বয়সে আমার সব কিছু কম হলেও ওই যে তার সাথে পরিচয় সম্পর্ক, এটা এখনো অব্যাহত আছে, আমার ঘনিষ্ঠ বন্ধু। সে উদ্যোগ নিল যে আসেন আমরা একটা বাংলা কাগজ করি। তখন উনি আমাকে জনাব লতিফুর রহমান সাহেবের কাছে নিয়ে গেলেন। আমরা তিনজনে মিলে পরামর্শ করে এই প্রথম আলো সংগঠিত করলাম। আর লতিফুর রহমান সাহেব একজন খুবই প্রাজ্ঞ এবং বলবো যে সচেতন নাগরিক ছিলেন, মূল্যবোধ সম্পন্ন মানুষ এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন। এবং তারও লক্ষ্য ছিল, আমরা যেমন ভেবেছিলাম যে একটা আমরা স্বাধীন নিরপেক্ষ সংবাদপত্র করতে চাই, উনি এটার একটা প্রবল সমর্থক ছিলেন। আর উনি এটা আরো ভালো বুঝেছে। এটা দেখেন, এই যে পরিস্থিতিটা ভাবা, তখন সব কিছু কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, সংবাদপত্র, টেলিভিশন সব। তখন সব টেলিভিশন ছিল না, তো বলে যে একমাত্র নিরপেক্ষ সংবাদপত্রের মানুষ চাইবে, এটা করাতে কিন্তু আমরা 3-3.5 বছরের মধ্যে আমরা 1 নাম্বার কাগজ হয়ে যাই, এখানে আসবো, বুঝছেন? এইটা এবং এই দল নিরপেক্ষ স্বাধীন সাংবাদিকতায় আমাদেরকে বাঁচিয়ে দিল, টিকিয়ে দিল। এবং তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারও সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দিল, তারও আমার অনলাইন পত্রিকা বন্ধ করে দিল, বুঝছেন? আবার বিএনপি গভর্নমেন্ট আসলো, একই কাজ। তাহলে তো চললো একই কাজ। তাহলে প্রথম আলোকে সবসময় বিরোধী দলই থাকবে। আমার মনে হয় সাংবাদিকতার ক্ষেত্রে, সংবাদপত্রের ক্ষেত্রে সবসময় বিরোধী দল থাকাটাই বোধহয় ভালো, শ্রেয়। আপনি যদি সরকারের সমর্থক হয়ে যান, সরকারের পক্ষে লোক হয়ে যায়, আপনার পত্রিকা লোকে নিবে না, করবে না, গ্রহণ করবে। আবার ইচ্ছাকৃতভাবে আমি জোর করে সরকারের বিরোধিতা করবো, সেটাও না, হতে না। ভালো কাজের সমর্থন, ভালো কাজ না করলে সমালোচনা, এটাই হওয়া উচিত সংবাদপত্রের ভূমিকা। সেটা আমরা এখন পর্যন্ত করে যাওয়ার চেষ্টা করছি। বাধা এসেছে, বিপদ হয়েছে, সবসময় সত্যিকার অর্থে এটা করতে পারিনি, কিন্তু এই চেষ্টা আমাদের অব্যাহত ছিল, এই চেষ্টা অব্যাহত থাকবে নিঃসন্দেহে। আমি যেহেতু নিজে ব্যবসার ছাত্র, তো ব্যবসায়িক প্রশ্ন না করা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না। আমাদের মধ্যে একটা পারসেপশন ছিল যে পত্রিকা মানে হচ্ছে একটা চ্যারিটি, পত্রিকা মানুষ পড়বে বা পড়বে না, হোয়াট এভার। বাট ইফ আই এম নট মিস্টেকিং, আপনি প্রথম প্রবলি, আই এম শিওর নট প্রবলি, পত্রিকার সাথে একটা সাকসেসফুল বিজনেস মডেলকে আপনি ইন্টিগ্রেট করতে পারলেন। কেন এবং কিভাবে এই ফিলসফিটাকে আপনি একসাথে কম্বাইন করলেন? আমরা যখন একতা করি তখন আমার খুব একটা প্রবল চেষ্টা ছিল এটাকে আয় ব্যয় সমান করা, এবং শেষ পর্যায়ে এটা করতে পেরেছিলাম। ওকে।
ভোরের কাগজে খুব কষ্টের বোধ দিয়ে সেটাও প্রায় আয় ব্যয় কাছাকাছি চলে এসেছিল যখন আমরা ছেড়ে দিই। তো তখনও কিন্তু আমি খুব সচেতনভাবে ব্যবসায়ী দিক থেকে ভাবিনি, জিনিসটা ভাবতে পারিনি। প্রথম আলোতে এসে ওই আবার লতিফ রহমান সাহেবের চিন্তা ভাবনা জগতে তিনি তার প্রভাব বলেন, তার আলোচনা বলেন। তিনি বলেছেন, দেখেন, দুইটা শর্ত আমার শুধু, পত্রিকা হবে দ্বন্দ্বনিরপেক্ষ স্বাধীন, নাম্বার 1। এক। দুই, আর্থিকভাবে সফল হতে হবে, আপনার নিজের আয় করে এটাকে চলতে হবে, নাহলে আমি কিন্তু টাকা দিব না, টাকা দিব না। আবার এটা যে আমরা খুব বুঝে নিয়েছিলাম তা না, আমরা মন পরিষ্কার থেকে সাহস করে সাহসের সঙ্গে আমরা পত্রিকা করা শুরু করি, নিরপেক্ষভাবে, শক্তভাবে। এবং তখন বিএনপি সরকার আবার আসে। আমাদের শক্ত অবস্থান, নিরপেক্ষ অবস্থান, দল নিরপেক্ষ অবস্থানের কারণে পত্রিকা বাড়তে থাকে। এবং যেটা বললাম, 3.5-4 বছর মধ্যে আমাদের ব্রেক ইভেন হয়ে যায়। এবং তারপরে আয় ব্যয় সমানের দিকে চলে যায়, সংখ্যা নিয়ে খেলা শুরু হলো। হ্যাঁ, সংখ্যা নিয়ে খেলা শুরু হলো। এবং তখন আবার আমাদের পত্রিকায় প্রতিদিন আমাদের ছাপার সংখ্যা ছেপে দিতাম, মানুষকে বোঝানোর জন্য যে আমরা বলেছি এটা সত্য, সঠিক, বুঝছেন। এবং আর এটা উনি বলেছিলেন যে আপনার সংখ্যা যত বাড়বে আপনার বিজ্ঞাপন আসবে, আপনি ভয় পেন না। এটা দেখলাম একদম সত্য। প্রথম দিকে 2-2.5-3 বছর বিজ্ঞাপনের অবস্থা ভালো ছিল না। যত সংখ্যা বাড়তে থাকলে বিজ্ঞাপন আসতে শুরু করলো, সরকারি বিজ্ঞাপন, ব্যক্তি খাতের বিজ্ঞাপন, নানা বিজ্ঞাপন। একসময় হয়ে গেল আমরা পত্রিকার সংখ্যা আমরা শুরু করেছি 16 পৃষ্ঠা দিয়ে, 20 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, 28, 32, 36 পৃষ্ঠা পর্যন্ত কাগজ করেছি। দুটি দাম 6টা থেকে 8, 8 থেকে 10। পরে কোভিডের পরে একটা খুব কঠিন অবস্থার মধ্যে কাগজের দাম আমরা করি 12। এই যে কাগজ আমাদের 1914-15 সালে গিয়ে 5,45,000 পর্যন্ত কাগজ আমরা ছেপেছিলাম। এই রাজনৈতিক সমস্যার মধ্যে গিয়ে এবং আওয়ামী লীগ সরকারের চাপ, আক্রমণ, তারা শুধু সরকারি বিজ্ঞাপনই বন্ধ করলো না, তারা 49টা বড় বড় ন্যাশনাল কোম্পানিকে বিজ্ঞাপন দিতে মানা করলো। এবং একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলাম। তবে এটাও একটা বলতে পারে যে আমাদের শক্তি, সামর্থ্য, অবস্থান কারণ হওয়ার পরেও ধীরে ধীরে নানা কারণে, নানাভাবে এই বৃহৎ কোম্পানিগুলো আমাদেরকে বিজ্ঞাপন শুরু করলো। কারণ ব্যবসার জন্যে, তাদের ব্যবসা প্রসার ইত্যাদির জন্যে এই ব্র্যান্ডকে লাগবে, এই ব্র্যান্ডকে তার লাগবে। তারা কেউ গিয়ে সরকারের সাথে দেন দরবার করে অনুমতি নিয়ে আসলো, কেউ আসলো না, কেউ সহ্য করে ধীরে ধীরে অন্যভাবে, নানাভাবে আসা শুরু করলো। আপনি বিশ্বাস করেন, বিগত সরকারের পতন হলো জুলাই আগস্ট, এর আগে গ্রামীণফোন আমাদের 12 বছর বিজ্ঞাপন দিতে পারেনি, তারা পারেনি। এই অবস্থা হচ্ছে ইউনিলিভারের সাথে, আরও কোম্পানির সঙ্গে কেউ নানা বুদ্ধি করে এটা অনুমতি নিয়ে আসে, কিন্তু গ্রামীণফোনের অনুমতি পায় নাই। নরওয়ে থেকে পররাষ্ট্রমন্ত্রী এসে এখানকার সরকারের সাথে কথা বলেছে, রাষ্ট্রদূত কথা বলেছে, নানাভাবে নানাজনের কাছে, কিন্তু তারা এই অনুমতি পায়নি। এইভাবে সংখ্যার যদি বলেন যে এই যে নানা উত্থান পতন, রাজনৈতিক অরাজনৈতিক ঘটনার মধ্যে দিয়ে কিন্তু প্রথম আলোকে যেতে হয়েছে, চাপের মধ্যে, ভয়ের মধ্যে, আক্রমণের মুখে এবং নানা রকম মামলা মোকদ্দমা চাপে থেকে। অন ওয়ান হ্যান্ড যেমন আপনাকে বিজনেস চিন্তা করতে হয়েছে, অন দ্য আদার হ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট এবং সম্পাদকের মতো এই গুরুত্বপূর্ণ খুব ধারালো পজিশনে আপনাকে কাজ করতে হয়েছে। এই কম্বিনেশনটা কিভাবে সম্ভব ছিল? এটা একটা ছোট কথা একটা বলি, যে অনেকটা না বুঝেই আমাদের ভিতর ওই যে একটা রাজনৈতিক সচেতনতা, সমাজ, রাষ্ট্র, সমাজ, মানুষ ভালো সাথে যুক্ত থাকা, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো এবং মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করা। তা আমরা কাগজ কলম 1998 সালে নভেম্বর মাসে 1 বছরের মধ্যেই কিন্তু আমরা দরিদ্র ছেলে মেয়েদের একটু একটু করে সাহায্য করা শুরু করলাম, স্কলারশিপ। আমরা 2000 সাল থেকে, আপনাদের মনে আছে, নারীদের উপরে অ্যাসিড সন্ত্রাস এবং অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রচারণা, ব্যাপক ক্যাম্পেইন করলাম। এবং দেখেন কয়েক বছরের মধ্যে এটা কমে গেল। অনেকেরই ভূমিকা ছিল, আমাদের কিছু সামান্য ভূমিকা ছিল। মাদককে না বলো, আমরা গণিত অলিম্পিক শুরু করলাম, তর্ক বিতর্ক শুরু করলাম, বিতর্ক অনুষ্ঠান শুরু করলাম।
এই কাজগুলি করতে শুরু করলাম। এখন আমরা দেখি সারা দুনিয়াতেই কিন্তু সংবাদপত্র এই কাজগুলি করে। এখন তো গ্রামের নামও প্রথম আলো গ্রাম হয়ে গেল। হ্যাঁ, আর আমার কথাটা যেটা হলো, আমরা শুধু লিখবো, করবো না, এটা কেমন করা হয়? অন্যকে করতে বলবো, পরামর্শ দেবো, নিজেরা করবো, তা তো হয় না। এটাও একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করতো। আর ওই যে ছিল মানুষের জন্য, সমাজের জন্য কিছু করা। ওই যে বললাম বামপন্থার প্রভাব একটা মনের মধ্যে ওটা কাজ করেছে। আপনি যে কথাটা বললেন, এখানে বলা যায় ধর অ্যাসিড গেল, মাদক গেল, স্কলারশিপ দিতে শুরু করলাম। আমরা সবসময় বন্যা বা অন্য দুর্যোগের সময় ত্রাণ তহবিল গঠন করে আমরা সাহায্য মানুষের পাশে ছিলেন। তো আমাদের সবচেয়ে ভালো কাজ হয়েছে 2007, তারপর 2008, সেই দক্ষিণ অঞ্চলে যে বিরাট কীরকম মানুষ যে আমাদেরকে সাহায্য করেছে অর্থ দিয়ে। সবাই নাম ছেপে দিতাম, সবাই সেটা কাজে যেত। 3.5 কোটি টাকার মতো 6 মাস ধরে আমরা কাজ করলাম। তারপরে দুর্যোগ 2.5 কোটি টাকা ফান্ড নিয়ে আমরা কাজ করলাম। এইভাবে উত্তরবঙ্গে বন্যার সময় আমরা একটা ছোট চর, দুর্গম, কাজ করতে করতে দেখেন ওখানে পরে আমরা নানা সাহায্য, নানা উপকার করি, নানাভাবে কাজ করতে। এটা তো প্রথম আলো ট্রাস্ট থেকে হচ্ছে। প্রথম আলো ট্রাস্ট থেকে, ট্রাস্ট ছিল না, পরে ট্রাস্ট করা। প্রথম আলো থেকে করতাম। ট্রাস্ট করলাম 2009 সালে। ওটা করতে করতে কিন্তু ওই গ্রামের নাম হয়ে গেল, মানুষই দিল প্রথম আলো চর। এখন এটা সরকারের সর্বত্র এটা লিখিত আছে। এরকমভাবে আরেকটা সড়ক যশোরের জায়গাতে, এটা প্রথম আলো সড়ক লেখা। এই ধরনের কাজগুলি কিন্তু আমরা মন থেকে করলাম। আমার মনে আছে মাদক দ্রব্য বন্ধ বা মাদকাসক্তদের জন্য সাহায্য করার জন্য আমরা মাসে একটা করে আলোচনা সভা করতাম। সেখানে মাদক সেবীরাও আসতেন, তাদের মা বাবা ভাই বোন আসতেন সাথে সাথে নিয়ে। এটা খুব এখনও আমার ভাবলে শিহরণ জাগে মনের মধ্যে, যে একজন মহিলা তার ছেলেকে নিয়ে আসতেন এবং তার ছেলে মাদকাসক্ত ছিল। এমন হয়ে গেল তার জন্যে তার স্বামী এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে চলে গেল। আমাদের এখানে আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে গেল, স্বামী জীবনে ফিরে গেল। আমাদের একটা অনুষ্ঠানে সে মা বলেছিলেন, কাঁদতে কাঁদতে বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন প্রথম আলোকে বেহেশতে নিয়ে যায়। আর কি চাই? বেশি আর পাওয়ার কি আছে? তো এই যে একটা পত্রিকা, আর আমরা এটা বলতাম, আপনারা যেটা শুরুতে করছিলেন, আমরা বলতাম যে আমরা প্রথম আলোকে প্রকাশ্যে সর্বত্র আমরা এটা একটা ভালো কাগজ, একটা স্বাধীন নিরপেক্ষ কাগজ করতে চাই। আর অবশ্যই এটা একটা ব্যবসায়িকভাবে সফল কাগজ করতে চাই। এটা আমাদের প্রকাশ্য বক্তব্য কথা ছিল। আমি আয় না করে চলবো না, আয় করে প্রথম আলো চলবে। তার ফলে হয়েছে কি, আমাদের কখনো কোনো কোম্পানি, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, কোনো কোম্পানির কাছে গিয়ে হাত পাততে হয়নি, আর মালিকের কাছে গিয়ে বলতে হয়নি যে আমার কিছু টাকা দেন। এটাই তো আপনার প্রাউড মোমেন্ট। এটাই হলো একটা শক্তি। এর পাশে আরেকটা বিষয়, যে প্রথম দিন থেকে আমরা ট্যাক্স দেওয়া, ভ্যাট দেওয়া কিন্তু বুঝতাম না, জানতাম না। রতন সাহেব বলছিলেন যে আপনারা মানুষকে ট্যাক্স দেওয়ার কথা বলো, নিজেরা দিবেন, এটা তো হতে পারে না। প্রথম দিন থেকে আমরা ট্যাক্স, ভ্যাট ইত্যাদি ইত্যাদি সব কিছু ঠিক রাখি। এবং পরে তো আপনি দেখেছেন পত্রিকায় যে ট্যাক্স, ভ্যাট ইত্যাদির বিষয়ে আমরা সরকারিভাবে 8 বার স্বীকৃত, সম্মানিত হয়েছে প্রথম আলো এবং প্রথম আলো সম্পাদক। এবং আপনাকে এটা বলতে আমার দ্বিধা নাই, 2 সরকার প্রধানই আমাকে 2 বার এই বিষয়ে বিপদে ফেলতে চেয়েছিলেন, যেহেতু আমাদের ট্যাক্স ফাইল, ভ্যাট ফাইল পরিষ্কার পারে নাই। ওটা যদি কোনো ঝামেলা থাকতো, গোলমাল থাকতো, আমাদের এই পত্রিকা নিয়ে আমাদের অবস্থান আমরা টিকিয়ে রাখতে পারতাম না। অর্থাৎ ওই পত্রিকা করেন, ব্যবসা করেন, যা কিছু করেন, আপনি সৎ থাকবেন, ভ্যাট ট্যাক্স দেবেন, তাহলে আপনি বুক ফিলে চলতে পারবেন, না হলে আপনি পারবেন। এক্স্যাক্টলি। আমি একটু অন্যদিকে যাচ্ছি, যদিও প্রতিটা জিনিসই খুব লেসনফুল। এই যে কোভিড গেল, তারপর আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন শুরু হলো, আমি মনে করি প্রতিটা চ্যালেঞ্জ থেকেই আমাদের নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে যায়। প্রথম হলো, তারপর ডিজিটালে যাওয়ার কাজ শুরু করলো এবং সেটা এখন খুব জোরে সোরে কাজ হচ্ছে। এই যে ট্রান্সফরমেশন, পত্রিকা পড়ার হ্যাবিট অ্যানালগ থেকে ডিজিটালে চলে গেল, সেটার জন্য আমরা ইন্ডাস্ট্রি হিসেবে কতটা রেডি? তো আমাদের ধরেন গত 20 বছর অভিজ্ঞতা দেখি, এই যে বিভিন্ন ইভেন্টগুলি করতে শুরু করলাম, বা আমরা যে গোল টেবিল করতে শুরু করলাম, এটা আমাদের নিজেদের রাজনৈতিক সামাজিক দায়িত্ব থেকে আমরা করতাম। এই 2টা কাজই কিন্তু এখনো আমরা করি, আমরা নিজেরাও করি, আবার অন্যদের সহায়তা আমরা করি। পরে আমরা দেখলাম
ইন্টারন্যাশনাল সেমিনার ভারতে বা বিদেশে গিয়ে দেখলাম যে এই প্রত্যেকটা বড় বড় কাগজ এগুলি করে, এগুলি থেকে তারা আয়ও করে। তো আমরা এগুলি করে আগে করতাম আয় না করার জন্য, পত্রিকার কাজের জন্য, সমাজে, এখান থেকে আমরা কিছু আয়েরও চেষ্টা করি, এটা একটা। আবার আমরা কিন্তু এইসব আন্তর্জাতিক অভিজ্ঞতা ছাড়াই 2টা ম্যাগাজিন শুরু করে দিলাম কিশোর তরুণদের জন্য, কিশোর আলো, বিজ্ঞান চিন্তা। এখান থেকেও কিন্তু আমরা আয় করি। আমরা 2009 সালে গিয়ে বই প্রকাশনা শুরু করলাম। ওই যে আপনারা একটা কথা বলেন যে একটা ব্যবসাতে একটা জায়গাতে না থেকে বিভিন্ন পথে যাওয়া, পোর্টফোলিও করা বলেন, ডাইভার্সিফিকেশন। আমরা বেঁচে গেলাম এই ডাইভার্সিফিকেশনের কারণে। শুধু পত্রিকা আয় দিয়ে আমরা এতটা পারতাম না। ম্যাগাজিন, প্রকাশনা, আমাদের রাউন্ড টেবল, আপনি একটা ঝুড়িতে সব ডিম রাখেননি। হ্যাঁ, আপনি একটা ঝুড়িতে সব ডিম রাখেননি। এটা কিন্তু আমাদেরকে একটা শক্তি দিয়েছে এবং একটা সাহস দিয়েছে এবং আমাদের একটা আয়ের উৎস তৈরি হয়েছে। তো এই হলো একটা। আর কোভিডের আর পত্রিকা, এটা আমরা 2002 সাল থেকে শুনি, এটা হারে হারে টের পেলাম 2014 সাল থেকে। পত্রিকা, ছাপা পত্রিকার পাঠক কমতে শুরু করে। কমতে কমতে এসে কোভিডের সময় একটা বড় ধাক্কা খায়। এটা ব্যাপকভাবে সারা দুনিয়াতে বা আমাদের দেশেও পত্রিকা পাঠক কমে যায়, পত্রিকা বিক্রি কমে যায়। তখন আমাদেরকে ব্যয় সংকোচ আর বিভিন্ন পথ করার জন্য চেষ্টা করতে হয়েছে। তবে আমরা কখনো বেতন না দেওয়া, বেতন কমিয়ে দেওয়া ইত্যাদি আমরা যাইনি। ওইটা রেখে আমরা চেষ্টা করে ওইটা কাটিয়ে উঠে আমরা আবার 23-24 সাল থেকে আমরা এই চেষ্টাগুলি করি। আমি যদি বলি যে প্রথম 4 বছরের পরে 25 বছরের মধ্যে, 26 বছর 4 বছরের ছেড়ে 22 বছরের মধ্যে আমরা শুধু 1 বছরে হয়তো মুনাফা করতে পারিনি। ফেয়ার এনাফ, এটা আন্ডারস্ট্যান্ডেবল। তারপরে এখন যেটা বললেন, আমরা শুনে আসছিলাম অনলাইন, ডিজিটাল। এখন এটা চ্যালেঞ্জটা হলো এরকম, দেখেন, আগে শুনলে আমরা শুরু করলাম কিন্তু 2012, 13, 14 সাল থেকে অনলাইন। যদিও একদম শুরু দিন থেকে একটা অনলাইনে কিছু কিছু সংবাদ আমরা দিতাম। তো তখন আমরা শুনলাম, ইমপ্লিমেন্ট করলাম পুরোপুরিভাবে 2023 সাল থেকে ডিজিটাল ফাস্ট। তার 2 বছর পরে চলে আসলো মোবাইল ফাস্ট। তারপরে 2 বছর ধরে আলোচনা হয় ভিডিও ফাস্ট। এখন এআই ফাস্ট। এখন এআই, এবং বলছে যে নিউজ পেপার কোম্পানিগুলিকে এআই কোম্পানিতে পরিণত করতে হবে, আর এক চ্যালেঞ্জ। তারপরে আমি বলবো যে আমরা প্রথম আলোতে এ সবগুলি পার হয়ে বা একসাথে করতে করতে এর উপরে আমরা ভীষণ জোর দিয়েছি। আমরা এটা দেখতে পাচ্ছি, এইটা প্রয়োগ করে আমাদের শুধু বার্তা কক্ষক না, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাংবাদিকদের কাজের, সম্পাদকদের কাজের বহুমুখী সুবিধা আমরা পাবো। আর সবচেয়ে সর্বশেষ খবর হলো যে আমরা এই সম্প্রতি আমাদের প্রত্যেকটা 4C+ আমাদের কোম্পানির সাথে আমরা কাজ করি ডিজিটালাইজেশনের ব্যাপারে। আর আমাদের প্রত্যেকটা কম্পিউটারে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যত ধরনের এআই টুলস ব্যবহার করার কথা সেগুলি যুক্ত করে 8 সপ্তাহের মধ্যে আমাদের সাংবাদিকরা একসঙ্গে একসাথে নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। অনেক সহজ হয়ে যায় যদি আমরা এটা, আমাদের চ্যালেঞ্জ আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা কর্মীকে এগুলো শিখতে হবে, জানতে হবে, প্রয়োগ করতে হবে, নাইলে সে থাকতে পারবে না। তো এই ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে আমরা যতটাই এক্সাইটেড বা আন্দোলিত, কিছুটা শঙ্কিত তো, কারণ এখন অনেক ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজন হয়, ফেক নিউজ হয়, সাইবার বুলিং হচ্ছে, নারীদের বিরুদ্ধে অনেক ধরনের মানে বিব্রতকর কথাবার্তা আসছে। একটা রেসপন্সিবল ব্র্যান্ড, আমার কাছে প্রথম হলো একটা সাংঘাতিক রেসপন্সিবল ব্র্যান্ড। অ্যাজ এ রেসপন্সিবল ব্র্যান্ড হিসেবে এই চ্যালেঞ্জগুলিকে কীভাবে আমরা ফেস করবো? দেখেন, আমরা শুরু থেকে কিন্তু যে কোনো সংবাদ প্রকাশ, ফিচার প্রকাশ, সম্পাদকীয়, উপসম্পাদকীয় প্রকাশ করার ক্ষেত্রে এই সাবধানতাগুলো আমরা নিতাম। ভুল তথ্য না হয়, ভুল ব্যাখ্যা না দিই, উদ্দেশ্যমূলক কিছু ছাপিয়ে না ফেলে, পক্ষপাত না করি। কিন্তু আমরা ভুল করেছি অতীতে। তবে এখন বর্তমান অবস্থায় এসে যে অবস্থা দাঁড়িয়েছে, ফেক নিউজ, সত্য অসত্য মিথ্যা প্রচলন একটা ব্যাপক প্রচলন সর্বত্র, বাংলাদেশ না সারা বিশ্বে এটা একটা বড় চ্যালেঞ্জ সংবাদপত্রের জন্য। এবং সেখানে আমাদের আরও সতর্কতা, আরও উদ্যোগী হয়ে জিনিসগুলোকে চেক করা এবং ফ্যাক্ট চেক এটা করতে করতে এখন আমরা আমাদের অফিসে ফ্যাক্ট চেক করার বিশেষ দায়িত্বপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত লোক আছে। আর বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করি, তারা আমাদেরকে সাহায্য করে। এ ধরনের সংগঠন সংস্থা আরও খুব আশ্বস্ত হলাম। অর্থাৎ
এটা করতে হবে, এছাড়া আপনি চলতে পারবেন না। চলতে পারবো না। এবং আবার এইটাও একটা অপরচুনিটি আসছে যে মানুষ কিন্তু তরুণ বলেন বৃদ্ধ বলেন অনলাইন ডিজিটালে যত ধরনের অসত্য, মিথ্যা, অপপ্রচার, সংবাদ, লেখালেখি চলে, মানুষ কিন্তু একটু বিরক্ত হয়ে যাচ্ছে। মানুষ সত্য খোঁজার জন্য সারাদিন প্রথম আলো অনলাইন পড়লেও তারা পরদিন সকালে প্রথম আলো পত্রিকা পড়ে বুঝতে চায় কোনটা সত্য কোনটা মিথ্যা। এটাও আমাদের একটা সুবিধা। এই সুবিধাটা আমাদের যত বাড়বে আমাদের পত্রিকার জন্য আরো ভালো হবে। শেষ বিচারে ভালো সাংবাদিকতা টিকে থাকবে, সৎ সাংবাদিকতা টিকে থাকবে, সত্যই টিকে থাকবে, অন্য কিছুটা টিকবে না। সেজন্য সাংবাদিকতার ভবিষ্যৎ আছে এবং সেজন্য এটা আমরা শুনি, এটা আমরা বুঝি, দেখি। সাংবাদিকতার উপরে আমাদের ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, ভালো সংবাদপত্র করতে হবে। নিঃসন্দেহে। আপনি যে টিকে থাকার কথা বললেন, আপনার টিকে থাকা ব্যক্তি হিসাবে, সম্পাদক হিসাবে নেতৃত্ব দেওয়া, এই টিকে থাকার পিছনে তো সংস্কৃতি, গান, সিনেমা, কবিতার ব্যাপক ভূমিকা আছে। আমি যদি খুব সংক্ষেপে খুব ব্যক্তিগত প্রশ্ন করি, যদি এক কথায় বলা যায় আপনার প্রিয় গায়ক? প্রিয় গায়ক? জি, বিচিত্র। আমি তো অনেক ভার্সেটাইল। কারা কারা? 3টা নাম তো বলতে পারেন আপনি। অনেক। কঠিন প্রশ্ন। রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে বেশি শুনে দেবব্রত বিশ্বাস। আধুনিক গান কখনো কিশোর কুমার, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো বলবো যে দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র। আর বাংলাদেশে বলে সৈয়দ আব্দুল হাদি, নিঃসন্দেহে, অবশ্যই সাবিনা ইয়াসমিন, নিঃসন্দেহে। লায়লার গানও অনেক গান আমরা পছন্দ করি। আমাদের অনুষ্ঠানে তারা সবাই আসে, যোগাযোগ আছে, যুক্ততা আছে। আর বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত আমার খুব প্রিয় ছিল জাহিদুর রহিম, অনেক আগে মারা গেলেন। রেজানুজ্জুদের বন্যা, অদিতি মহসিন, তো এরকম আছে। আর আমি যদি বলি আমার একটা অত্যন্ত প্রিয় গায়ক হরি বালাফন্টে, ওকে, কৃষ্ণাঙ্গ, দারুণ গায়ক এবং ক্যালিপসো সঙ্গীতের জন্য তার একটা সিনেমা দেখেছিলাম 1958 সালে, আইল্যান্ড ইন দ্য সান। ওই গানটা এখনো আমি শুনি, আইল্যান্ড ইন দ্য সান। ওকে, 1 বছর আগে মারা গেছে হরি বালাফন্টে। আর এমনি বিটলসদের জর্জ হ্যারিসন একটা প্রিয় গায়ক, তার গান, তার ছবি, তার বই আমার আছে সংগ্রহে। এবং তার কথা বারবার মনে হলে সে 71-এ কনসার্ট অফ বাংলাদেশের কথা মনে হয়। জন বায়েজ নিঃসন্দেহে সবচেয়ে ভালো মুক্তিযুদ্ধের গান যদি আমি বলি, তারটাই আমার কাছে এখনো মনে হয় সেরা বাংলা গান। এরকম জন লেনন, ইমাজিন গানটা মনে হয় যে এটা কেন এটাকে বিশ্ব সঙ্গীত করা যায় না, কেন করা গেল না। যদিও আমি একবার দেখলাম জাতিসংঘের একটা অনুষ্ঠানে শাকির এই গানটা গাচ্ছে, ইমাজিন। যখন বব ডিলানকে নোবেল পুরস্কার দেওয়া হলে সে উপস্থিত ছিল না, কিন্তু আরেকজনকে তো ইমাজিন গানটা ওখানে গাইলো। তা আমি এটা বলতাম অনেকদিন ধরে যে এটাকে কেন একটা বিশ্ব সঙ্গীত করা যাবে না। এইসব। একেবারে শেষে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যখন আমি মাঝে মাঝে আপনার রুমে যাই, মতি ভাই বলতে প্রচুর লোক এই ব্যাপারটা, মতি ভাই আমাদের, বা আমাদের মতি ভাই, এটা খুব সর্বজন স্বীকৃত। আপনি কাকে মনে করেন যে আপনার জীবনে তার প্রভাব রয়েছে? এমন কোনো ব্যক্তিত্ব কি আছে আপনার জীবনে? কেমন শোনাবে? বলতেই পারেন। 3 জনের কথা আমি সবসময় বলি, প্লিজ। প্রথম রণেশ দাশগুপ্ত, সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, বামপন্থী সংগঠক ছিলেন, কলকাতায় মারা গেলেন 1999 সালে। আমার প্রথম যৌবনের জীবনের সে প্রথম দিনগুলিতে, এবং এটা 90-92 সাল পর্যন্ত, তখন তিনি কলকাতা থাকেন, তার দ্বারা আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি এবং তার বই আমি সম্পাদন করে বের করেছি। তার বই প্রকাশে আমি 60-এর দশকে 70 দশকে সাহায্য করেছি। তিনি আমার কাছে সবচেয়ে বেশি একজন আদর্শের মানুষ। দ্বিতীয়, চে গুয়েভারাকে আমি খুবই স্মরণ করি, মনে করি। সেটা তার মৃত্যুর সময় 67 সন থেকে নয়, অনেক আগে থেকে, পরবর্তীতেও। এবং যেমন রণেশ দাশগুপ্তের সকল বই আমার সংগ্রহে আছে। আচ্ছা, ঠিক চে গুয়েভারাকে নিয়েও আমার বইয়ের সংখ্যা 42টি। অনেকগুলি পড়েছি, অনেকগুলি পড়িনি। তো তাকে নিয়ে আমার লেখা আছে, রণেশ দাশগুপ্ত নিয়ে আমি লিখেছি, চে গুয়েভারাকে নিয়ে আমার লেখা আছে। তার কবিতা অনুবাদ করেছি আমি ফিদেলের জন্য। ওকে, একটা কবিতা ফিদেলের জন্য, তার কবিতা আমি পাঠ করেছি কোনো কোনো অনুষ্ঠানে, চে গুয়েভারা। আর আমার একটা বড় লেখা আছে, চে গুয়েভারা বন্দুকের পাশে কবিতা। আচ্ছা, যখন সে মারা যায়, তার যে একটা ব্যাগ থাকতো সবসময়, সেখানে ওই ব্যাগের মধ্যে
হাতে একটা নোটবুক ডায়েরি, সেখানে ভুল না হলে 5 জন লাতিন কবির কবিতা হাতে লেখা। এটা সে ওই সময় এটা পাঠ করত। তার মধ্যে পাবলো নেরুদা অ্যামেজিং, একজন। অ্যামেজিং। তৃতীয় পাবলো পিকাসো। ওকে। আমি জীবনের প্রথম একটা ছবি সংগ্রহ করি 35 টাকা দিয়ে, সেটা পাবলো পিকাসো, দি গার্ল বিফোর দ্য মিরর। ওকে, দ্য গার্ল বিফোর দ্য মিরর। এই ছবিটা এখনো আছে মমাতে, মেট্রোপলিটন মিউজিয়ামে। যতবার নিউ ইয়র্কে যাই ওইটা দেখতেই একবার যাই। তো পিকাসো নিয়ে আমার বইয়ের সংখ্যা 91টি। 91টি। আর এর সাথে ওই যে 3 জন শিক্ষক ছিলেন আমার, 3 জন পাকিস্তান আমলের সেরা শিক্ষক, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির এবং কাজী আব্দুল বাসেত, তাদের দ্বারা অনুপ্রাণিত আমার ছবির সংগ্রহ ভালো, বইয়ের সংগ্রহ ভালো। আমি কিছুটা টের পাই। এই অফিসে আমার ছবি আছে। ভীষণ ভীষণ সুন্দর। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের কাছে ছোট একটি নোটবুক আছে, সেখানে আপনার একটু কমেন্টস চাই। আমাদের আগের অতিথিরা সবাই কিছু লিখে গেছেন। আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনি আমাদের এই শোটা নিয়ে কিছু বলতে চান বা কিছু লিখতে চান। সবাইকে বলি, নিজেকে জানো, বলেছিলেন সক্রেটিস। শুভেচ্ছা সহ মতিউর রহমান। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম, আপনার ভালো মতো করে ঠিকঠাক করে আপনি এটা প্রকাশ করেন, প্রচার করেন। অনেক ধন্যবাদ। উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার শো। মতিউর রহমানের জার্নি আমাদের মনে করিয়ে দেয় লেগাসি কোনো উচ্চ কণ্ঠ, নিবেদন ও নম্রতার সংমিশ্রণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।